আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য স্থিতরিত অধ্যায়টি সম্পূর্ণ শেষ করে দিব। আমি প্রথমে বিগত বছরের গুচ্ছে এই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন এসেছিল আমি সেগুলো সমাধান করে দিব। এরপর আমি অধ্যায় পড়ানো শুরু করব। দেখো এখানে লিখে রেখেছি তোমার 24-25 শিক্ষাবর্ষে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন হয় নাই। 23-24 শিক্ষাবর্ষে একটি প্রশ্ন হয়েছিল। 22-23 শিক্ষাবর্ষে 3টি প্রশ্ন করা হয়েছিল। 21-22 শিক্ষাবর্ষে এই অধ্যায়টি শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না। আর 20-21 শিক্ষাবর্ষে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন করা হয়েছিল। তবে এবছর এই অধ্যায় থেকে ইনশাল্লাহ প্রশ্ন থাকবে। তোমরা যারা নতুন আজ প্রথম আমার ক্লাস করছো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমি আগামী 20 তারিখ পর্যন্ত কোন দিন কোন ক্লাস নিব এবং কোন দিন কোন এক্সাম নিব তার রুটিন আমার ফেসবুক পেজে দিয়ে রেখেছি। ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ফেসবুক পেজে অ্যাড হয়ে নিও। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেলে এবং মেয়েদের দুটি পৃথক গ্রুপ রয়েছে। গ্রুপে আমি আমার পিডিএফ, হ্যান্ড নোটস, সাজেশন, গাইডলাইন দিয়ে থাকি। সো যারা নতুন তারা ডিসক্রিপশনে দেয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক থেকে লিঙ্কে অ্যাড হয়ে নিও। আর আমি জিএসটি অবধি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো ফ্রিতে পড়িয়ে দিব এবং যেদিন যে চ্যাপ্টার পড়াবো তার পর দিন সেই চ্যাপ্টারের উপর এক্সাম নিব। এই সব কিছু সম্পূর্ণ ফ্রি থাকবে। সো তোমার ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য এবং জিএসটিতে একটা সিট কনফার্ম করার জন্য আমার সাথে কন্টিনিউ করো। তো চলো আমরা এখন শুরু করি। দেখো এখানে তোমার যে প্রশ্নটা ছিল সেটা একটা চিত্র বলা হয়েছে। এখানে নিচের বর্তনীর তুল্য ধারকত্ব কত মাইক্রোফ্যারাড। এখন এর জন্য তোমার যে বিষয়গুলো জানতে হবে আমি সেগুলো লিখে দিয়েছি, তুমি একটু মনোযোগ দিয়ে শুনো, এগুলো কাজে লাগবে। এটা চলতরিতের জন্য তোমার লাগবে। ধারকের সমবায় রোধের সমবায়ের উল্টা। এটা কেন লিখেছি, কারণ তোমরা ছোটবেলা থেকেই রোধের সমবায়টা পড়ে আসো, তাই না? এখানে R1, R2, R3 মানের 3টি রোধ শ্রেণী সমবায়ে থাকলে তুল্য রোধ RS = R1 + R2 + R3। n সংখ্যক সমমানের রোধ শ্রেণী সমবায়ে থাকলে তুল্য রোধ = n × R। অতএব C1, C2, C3 মানের 3টি ধারক সমান্তরাল সমবায়ে থাকলে তুল্য ধারকত্ব CP = C1 + C2 + C3। আমি এখানে প্রথমেই বলেছি, দেখো ধারকের সমবায় রোধের সমবায়ের উল্টা। তাহলে আমার রোধের ক্ষেত্রে যেটা শ্রেণী, ধারকের ক্ষেত্রে সেটা কি হবে? সমান্তরাল। এটাই লিখেছি দেখো। অতএব n সংখ্যক সমমানের ধারক সমান্তরাল সমবায়ে থাকলে তুল্য ধারকত্ব = n × C। 2 নম্বর কি লিখছি দেখো, R1, R2, R3 মানের 3টি রোধ সমান্তরাল সমবায়ে থাকলে তুল্য রোধ RP = 1/R1 + 1/R2 + 1/R3 ইনভার্স 1। n সংখ্যক সমমানের রোধ সমান্তরাল সমবায়ে থাকলে তুল্য রোধ = R/n। অতএব C1, C2, C3 মানের 3টি ধারক শ্রেণী সমবায়ে থাকলে তুল্য ধারকত্ব = 1/C1 + 1/C2 + 1/C3 ইনভার্স 1। n সংখ্যক সমমানের ধারক শ্রেণী সমবায়ে থাকলে তুল্য ধারকত্ব = C/n। এখন দেখো R1 ও R2 মানের 2টি রোধ সমান্তরাল সমবায়ে থাকলে তুল্য রোধ RP = R1 × R2 / R1 + R2। অর্থাৎ আমার দুটি রোধ সমান্তরাল সমবায়ে থাকলে তার তুল্য রোধ হবে রোধদ্বয়ের গুণফল / রোধদ্বয়ের যোগফল। তাহলে আমি এটা কিসের ক্ষেত্রে পাবো? এটা পাবো আমি ধারকের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, তাই না? সো এগুলো একটু মাথায় রাখো। আমি কি বলছি বলো তো? আমি বলেছি যে আমাদের যে রোধের সমবায় তার উল্টা হচ্ছে আমার ধারকের সমবায়। আমরা রোধের শ্রেণী সমান্তরাল যা করেছি ধারকের ক্ষেত্রে সেটা কি হবে? উল্টো হবে। রোধের শ্রেণী ধারকের সমান্তরাল, রোধের সমান্তরাল ধারকের শ্রেণী। এই তো। আর যে কথাগুলো বলেছিলাম সেগুলো একটু মনে রেখো। এখন দেখো তোমার এই প্রশ্নটা আমি এখানে আবার তুলেছি।
এটা তো আমরা অনেকেই যারা পারি তারা এটা দেখে দেখেই বলতে পারি কোনটা কোনটা শ্রেণীতে কোনটা কোনটা সমান্তরালে। বাট যারা এটা পারো না বা তো যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আমি এই অংশটা করে রেখেছি। এখানে কি করেছি দেখো, তড়িৎ বিন্দু, এই বিন্দুটা এ, এটাও এ, এটা বি, এই বিন্দু বি, এই বিন্দু আবার সি, এই বিন্দু ডি, এই বিন্দু আবার ডি। দেখো এগুলা কিভাবে, যখন আমাদের একটা রোধ থাকবে তখন কি হবে, বিন্দু চেঞ্জ হবে। বাট যদি রোধ না থাকে সে অংশের বিন্দু আর চেঞ্জ হবে না। যেমন এখানে এ ছিল, এরপর এখানে এ আছে, কেন, কারণ এখানে কোনো রোধ নাই। বাট এরপরে এসে বি হয়ে গেছে, কেন হয়েছে, কারণ এখানে দেখো একটা রোধ আছে। ধারকের ক্ষেত্রেও সেম। সো রোধ, ধারক এসব থাকলে বিন্দু চেঞ্জ হবে, না থাকলে চেঞ্জ হবে না। তো এখন দেখো এই জায়গাটাতে যেটা হচ্ছে, এখানে এ, তাহলে এখানেও এ হবে। বাট এখানে দেখো একটা ধারক আছে, তাহলে এখানে বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে, বি হয়ে গেল। এরপর দেখো আরেকটা ধারক, তাহলে এখানেও বিন্দু চেঞ্জ হয়ে যাবে, বি থেকে সি, তাহলে এটাও সি হবে, এই বিন্দুটাও সি হবে, কারণ এখানে আর কোনো ধারক নাই। বাট এখানে আসো, এখানে আবার এটা ডি হয়ে যাবে, কারণ এখানে একটা ধারক রয়েছে। আর এখানে সি ছিল, এখানেও কি হবে, সি থাকবে, কারণ এর মধ্যে কোনো ধারক নেই। আর দেখো এখানে ছিল এ, তাহলে এটা কি হবে, এটাও এ হবে, কারণ এখানে কোনো ধারক নেই। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলো তো, আমাদের কি হলো এখানে বলো, আমাদের এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। আমার প্রথম কাজ, যে ফিগার দেয়া থাকবে সেখানে আমি এই বিন্দুগুলা ধরে নিব। এরপর আমি সিরিয়ালি এ, বি, সি, ডি, আমার যতগুলো বিন্দু হবে আমি পয়েন্ট দিয়ে ততগুলো বিন্দু লিখে নিব। এরপর কার সাথে কি কানেক্টেড সেটা দেখে আমি এভাবে চিত্রটা এঁকে নিব। এখানে খেয়াল করো, এখানে এ, এরপরে হচ্ছে বি, এর মাঝে একটা ধারক 4, এই সেই 4 দিলাম। এরপর দেখো বি আর সি এর মাঝে একটা, শুধু একটা, ওকে, এই যে একটা, এর মান 4 এখানে দিলাম। এরপর দেখো সি থেকে ডি, সি থেকে ডি এখানে একটা, সো দিয়ে দিলাম সি থেকে ডি। এরপর দেখো তো কোথা থেকে কোথায় গিয়েছে, এখানে দেখো তো এটা কি হয়েছে, এটা এ, এটা সি, তাহলে এ আর সি, তাহলে এই হচ্ছে এ, আর এটা থেকে আমরা কোথায় নিয়ে আসলাম, এই যে সি বিন্দুতে নিয়ে আসলাম। এরপর দেখো কি করেছি, আরও একটা কি আছে, এখানে এ, এখানে সি, তাহলে এই এ আর সি এর মধ্যে আরও একটা ধারক রয়েছে। সো এই এ আর হচ্ছে সি এর মধ্যে আরও একটি ধারক আমি দিয়ে দিলাম। তাহলে দেখো আমরা এটা হয়ে গেল। এটা হওয়ার পর আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এই 4 আর 4 এই দুইটা শ্রেণী সমবায়ে যুক্ত। এখন আমাকে বলো তো, ধারকের শ্রেণী রোধের সমান্তরাল। এখন এই দুইটার দেখো মান সমান, আমি কি লিখে দিয়েছিলাম, দুটি সমমানের রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব ইকুয়াল টু এন ইন্টু আর। তারপর কি বলেছিলাম, এন সংখ্যক সমমানের রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রোধ ইজ ইকুয়াল টু আর বাই এন। আর এটা যেহেতু ধারক তাহলে এটা হবে কি রোধের উল্টা। তাহলে এটা আছে শ্রেণীতে, তাহলে আমি এটা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, রোধের সমান্তরালের ফর্মুলা। তাহলে সমমানের রোধ, তাহলে আর বাই এন, এখানে কয়টা আছে, 2টা, তাহলে এখানে কি হবে সি বাই এন অর্থাৎ সি বাই 2, তাহলে এখানে সি এর ভ্যালু 4 আর 2, তো এই শ্রেণীতে ছিল সি বাই 2 ইজ ইকুয়াল টু 2 হয়ে গেছে। দেখো এখন তাহলে কি হলো, এখানে তো 2 হয়ে যাবে দুইটা মিলে, তাই না, 4, এই দুইটা 4 মিলে আমি পাবো 2। তাহলে এখন এই যে টোটাল 3টা থাকবে, এই যেমন হয়ে যাবে চিত্রটা, এই 3টা এখন সমান্তরালে, ধারকের সমান্তরাল, রোধের শ্রেণী, অর্থাৎ আমি এখানে গুণ করলেই পেয়ে যাব। কেন গুণ করব, কারণ আমি জানি এন সংখ্যক সমমানের রোধ শ্রেণীতে থাকলে তুল্য রোধ ইজ ইকুয়াল টু এন ইন্টু আর। আর এটা যেহেতু সমান্তরাল তাহলে এটা রোধের শ্রেণীর ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এখানে কয়টা আছে, 3টা, এর মান কত, 2, তাহলে 3 গুণ 2 এখানে হয়ে গেল 6। তাহলে এই 6 আর তার সাথে 3 এই দুটি আছে এখানে শ্রেণীতে। এখন যেহেতু এটা শ্রেণীতে, সো যেহেতু আমার দেখো শ্রেণীতে আছে, তাহলে এটা কি হবে, রোধের সমান্তরালের ফর্মুলা অ্যাপ্লাই করবে।
আর কি বলেছিলাম এখানে দেখো লিখেও রেখেছি R1 এবং R2 মানের দুটি রোধ সমান্তরাল সমবায়ে থাকলে তুল্য রোধ ইজ ইকুয়াল টু R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, অর্থাৎ রোধদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই রোধদ্বয়ের যোগফল। তাহলে এখানে কি হবে, ধারকদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই ধারকদ্বয়ের যোগফল। তাহলে 6 গুণ 3 নিচে 6 যোগ 3, তাহলে কত হবে 18/9 অর্থাৎ 2। এটা আমাদের অ্যান্সার। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এটা দিয়ে তোমার তুল্য ধারকত্ব অথবা আমাদের চলতরিৎ চ্যাপ্টারে তুল্য রোধ এর ম্যাথ থাকে। এখন দেখো কি আছে এখানে, এখন আছে 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি বর্তনীতে 2000 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগের পর ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত জুল। ওকে, আমরা এখন এটা করব, দেখি কি করা যায়। সো একটু খেয়াল করো। আমার সঞ্চিত শক্তি লাগবে, এটার জন্য প্রথমে মনে রাখবে ধারকত্ব C ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, যেখানে কিউ হচ্ছে চার্জ বা আধান, ভি হচ্ছে বিভব বা বিভব পার্থক্য। আর ধারকের সঞ্চিত শক্তির আমি 3টা ফর্মুলা পাই, তুমি যে কোনো একটা মনে রাখলেই হয়ে যাচ্ছে। তো তুমি এখানে মনে রাখতে পারো ধারকের সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সিভি স্কোয়ার। ওকে, এটা মনে রাখলে তাহলে দেখো আমি কি লিখেছি, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তো তুমি সি এর পরিবর্তে কিউ বাই ভি দিয়ে দাও, তাহলে কি হবে, এই ভি আর এখানে একটা ভি কাটাকাটি হয়ে যাবে, থাকবে একটা ভি, তাহলে হয়ে যাবে ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কিউ ভি। তো 2টা ফর্মুলা পেয়ে গেলাম। এখন আরও একটি বাকি আছে, এটার জন্য কি করবে, দেখো এখানে ভি আমরা জানি সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কী হবে, কিউ বাই সি। তাহলে ভি এর স্থলে তুমি কি করবে, কিউ বাই সিটি লিখে দিবে। তো কিউ বাই সি লিখলে তাহলে কি হলো, 2টা কিউ, তাহলে 2টা কিউ গুণ করলে কি পাবো, কিউ স্কোয়ার। তাহলে হয়ে যাবে ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি। এই হচ্ছে তোমার ধারকের সঞ্চিত শক্তির 3টা ফর্মুলা। এই ফর্মুলাগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো দিয়ে ম্যাথ থাকে। তাহলে এখন আসো আমরা ফর্মুলা জানলাম, এখন আমি ডেটাগুলো একটু লিখি। দেখো ফিজিক্সের ম্যাথ পারার জন্য তুমি জাস্ট ফর্মুলাগুলো যদি মুখস্থ রাখতে পারো তাহলে তুমি ম্যাথ করে আসতে পারবা। কীভাবে পারবা, তোমার যে ডেটাগুলো দেওয়া থাকবে তুমি সেটা একটু মার্ক করবা, মার্ক করার পরে দেখবা তোমার মাথায় অটোমেটিক্যালি ফর্মুলা চলে আসছে। তো দেখো এখানে কি আছে, প্রথমে আছে 2 মাইক্রোফ্যারাড ধারকত্ব, তাহলে এখানে 2 মাইক্রোফ্যারাড। এখন আমার মাইক্রোফ্যারাড থেকে আমাকে এটা কি করতে হবে, ফ্যারাডে নিয়ে আসতে হবে। এখন মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাডে যাওয়ার জন্য কি করতে হবে, 10⁻6 দিয়ে গুণ করতে হবে। কেন করতে হবে, দেখো 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 10⁻6 মিটার, 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁻9 মিটার, 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻10 মিটার। তারপর এখানে আছে দেখো বিভব পার্থক্য 2000 ভোল্ট, সো লিখলাম 2000 ভোল্ট বিভব পার্থক্য। এখন ধারকের সঞ্চিত শক্তি, তাহলে আমরা সঞ্চিত শক্তির ফর্মুলা জানি 3টা, তার মধ্যে সি আর ভি দিয়ে আমি কি ফর্মুলা জানি, যে হাফ ইন্টু সিভি স্কোয়ার। তাহলে সি এর ভ্যালুটা দাও 2 ইন্টু 10⁻6 আর ভি হচ্ছে 2000 স্কোয়ার। তাহলে দেখো এখানে 2 আর এই 2 কেটে যাবে, তাহলে থাকবে এখানে এই 10⁻6 আর এর সাথে দেখো 2000 স্কোয়ারকে 2000কে যখন তুমি স্কোয়ার করবে তখন কি হবে, এই 2কে স্কোয়ার করলে হবে 4। আর এখানে মনে রাখবে যতগুলা শূন্য থাকবে স্কোয়ার করলে তার দ্বিগুণ সংখ্যক শূন্য হবে, যতগুলো শূন্য থাকবে স্কোয়ার করলে তার দ্বিগুণ সংখ্যক শূন্য হবে। আর যখন রুট করবে তখন কি হবে, তখন যতগুলো শূন্য থাকবে রুট করলে তার অর্ধেক শূন্য হয়ে যাবে। তাহলে এখানে শূন্য আছে 3টা, তাহলে হয়ে যাবে 6টা। দেখো 1 2 3 4 5 6, 6টা শূন্য। এখন এখানে 10⁻6, এখানে 4। আর আমরা কোনো একটা সংখ্যাকে এই 10 টু দি পাওয়ার আকারে কীভাবে কনভার্ট করি, আমরা এটার জন্য যেটা করি, আমার যে সংখ্যা থাকে ওইটাকে আলাদা রেখে এই যতগুলো শূন্য থাকবে আমি 10-এর পর তত দিয়ে দিব। এখানে শূন্য কয়টা, 6টা, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। সো এটা হচ্ছে 10⁻6, এটা 10 টু দি পাওয়ার 6। আর গুণের সময় পাওয়ার কি হয়, যোগ, তাহলে 10 টু দি পাওয়ার -6 প্লাস 6 কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে এটার অ্যান্সার 4 জুল। এখন দেখো 40 ইন্টু 10⁻20 কুলম্ব চার্জযুক্ত একটি বস্তু 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার 4
ভোল্ট মিটার ইনভার্স 1 মানের সুষম বৈদ্যুতিক ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় আছে। বস্তুটির ভর কত কেজি? এখন তোমার এটার জন্য যা মনে রাখতে হবে, আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E=F/Q, যেখানে F হচ্ছে বল, Q হচ্ছে চার্জ। আবার F সমান আমরা কি জানি? mg, তাই না? তাহলে F এর জায়গায় mg, নিচে থাকবে Q, যেখানে m ভর, g অভিকর্ষ ত্বরণ। আবার আমরা এই mg না লিখে আমরা F সমান m এ লিখেও ম্যাথ করতে পারবো। এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে আমরা কখন কি ইউজ করব। তো দেখো এখানে আমার চার্জ দেয়া আছে, লিখলাম চার্জ। এরপর আমার কি আছে? প্রাবল্য দেয়া আছে, ক্ষেত্র আর কি। সো ই, কিউ আছে, ই আছে, আমার বের করতে হবে এম। তো আমরা জানি E=F/Q, আবার F=mg। তাহলে m=, আমি কি পাবো? EQ/G। কীভাবে পাবো? এখানে আর গুণ করবো এটার সাথে, তাই না? তাহলে হয়ে যাবে EQ=mg। তাহলে m=EQ/G। ই এর ভ্যালু লিখলাম, জি এর ভ্যালু, আর হচ্ছে কিউ এর ভ্যালু লিখলাম নিচে, জি এর ভ্যালু। এখন দেখো আমাদের জি এর ভ্যালু হচ্ছে 9.8 অভিকর্ষ ত্বরণ। তো এই অভিকর্ষ ত্বরণকে আমরা 2 দিয়ে গুণ করলে পাই হচ্ছে 19.6, এবং অভিকর্ষ ত্বরণকে 2 দিয়ে ভাগ করলে পাই 4.9, তাই না? আমার প্রিভিয়াস ক্লাসগুলো যারা করেছো তারা এগুলো জানো, আমি এগুলো দেখিয়েছি। সো হ্যান্ড ক্যালকুলেশনের জন্য এই বিষয়গুলো একটু মাথায় রাখবা, তাহলে তোমার হ্যান্ড ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে। যে অভিকর্ষ ত্বরণকে 2 দিয়ে গুণ করলে পাবো 19.6, এবং 2 দিয়ে ভাগ করলে পাবো 4.9। তাহলে এটা 4.9, এটা 9.8, তাহলে কি এটা দ্বিগুণ, সেটাকে কাটাকাটি করলে হবে 2। এখন দেখো এই 2 আর এখানে হচ্ছে 40, তাহলে 2 40-এর মধ্যে যাবে 20 বার, সেটা হয়ে গেল। তাহলে থাকবে কি 20 × 10⁴ × 10⁻20। আর গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়, তাই না? তাহলে এখানে 4, আর এখানে তাহলে কি হয়ে যাবে? -20। তাহলে হয়ে যাবে 20 × 10⁻16। সো এটাই আমাদের অ্যান্সার। এটাকে চাইলে এটাও করা যেতে পারতো যে 2 × 10⁻15, তাই না? সো আমার কোশ্চেনের অ্যান্সার যখন যেটা থাকবে আমরা তখন সেটা করব। আমাদের পরবর্তী প্রশ্ন, চিত্রের কিউ বিন্দু চার্জগুলোর জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও বিভব যথাক্রমে কত কত হবে সেটা আমার দেখতে হবে। এটা হচ্ছে আমাদের চিত্র। দেখো এখানে এই বাহুগুলোর দৈর্ঘ্য এল করে দেয়া আছে, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। আর পি কি? এটার ভরকেন্দ্র, তাই না? পি হচ্ছে এটার ভরকেন্দ্র। এখন সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্রে প্রাবল্য 0, বর্গক্ষেত্রের কেন্দ্রে প্রাবল্য 0। সুষম গোলকের সকল বিন্দুতে প্রাবল্য 0। তবে এই যে প্রথম যে কথাগুলো লিখেছি, সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্রে প্রাবল্য 0, বর্গক্ষেত্রের কেন্দ্রে প্রাবল্য 0, এর জন্য তোমার চার্জ সমমানের ও সমধর্মী হতে হবে, কারণ এটা শুধুমাত্র সমমানের সমধর্মী চার্জের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অন্যথায় হবে না। এটা মাথায় রাখবে। তাহলে এটা যেহেতু বললাম, তাহলে আমাকে বলো তো, এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা কি এটার ভরকেন্দ্র বা কেন্দ্র যাই বলো না কেন, তাহলে এখানে কি হবে? প্রাবল্য 0 হবে। এখন আমার প্রাবল্যের মান দেখো তো 0 কোথায় আছে? এখানে নাই, এখানে নাই। হ্যাঁ, এখানে দেখো প্রাবল্য 0 দেয়া আছে। এটাই কি প্রাবল্য 0 দেয়া আছে? নাই। তাহলে অ্যান্সার আমার এটাই, আমার কিন্তু এক্সট্রা করে কিছু করতে হচ্ছে না। বাট আমি বিস্তারিত বলে দিচ্ছি, তুমি 3টা ফর্মুলা মনে রাখবে। আমাদের যখন বল বের করব তখন হবে তোমার 1/4πε0 × Q1 Q2/r²। আর যখন প্রাবল্য বের করব তখন E=1/4πε0 × Q/r²। আর যখন বিভব বের করব তখন ফর্মুলা হবে 1/4πε0 × Q/r। এখানে F তড়িৎ বল, Q1 Q2 চার্জ, আর হচ্ছে চারদের মধ্যবর্তী দূরত্ব, E তড়িৎ প্রাবল্য, V তড়িৎ বিভব। পরবর্তী প্রশ্ন, কোনো তল দ্বারা আবদ্ধকৃত 2 একক চার্জের জন্য শূন্যস্থানে বৈদ্যুতিক প্লাস কত হবে? এটা আমাদের গাউসের সূত্র থেকে আসছে, আমি গাউসের সূত্রটি লিখে দিয়েছি, একটু খেয়াল করো। কোনো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো বদ্ধ কল্পিত তলের তড়িৎ ফ্লাস্ক ওই তল দ্বারা বেষ্টিত মোট আধানের 1/ε0 গুণের সমান হবে। তাহলে তড়িৎ ফ্লাস্ক phi ক্লোজ ইন্টিগ্রাল E.ds Q/ε0। তাহলে দেখো এখানে ফর্মুলাটা আমরা কি পাচ্ছি? তড়িৎ ফ্লাস্ক phi Q/ε0। তাহলে এখানে Q এর ভ্যালু কত দেখো?
কিউ এর ভ্যালু 2 একক চার্জ, তাহলে কিউ এর ভ্যালু 2 আর নিচে হচ্ছে এপসিলন নট। সো অ্যান্সার 2/ε0, অপশন ডি। এখানে মনে রাখবে 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ গাউস। আর যদি বলা হয় 1 গাউস সমান কত টেসলা, তাহলে কত হয়ে যাবে? 1 গাউস ইজ ইকুয়াল টু হয়ে যাবে 10⁻⁴ টেসলা। তো এই ছিল আমাদের বিগত বছরের এই অধ্যায় থেকে আসা প্রশ্ন। আমি তোমাদের সবগুলো সমাধান করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর না বুঝতে পারলে সমস্যা নেই, আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিও যে ভাই এখানে বুঝিয়ে নিই, আমাকে একটু বুঝিয়ে দিন, আমি আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। এখন চলো আমরা আমাদের চ্যাপ্টারটি শুরু করি। আমাদের প্রথমেই লাগবে হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি? কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক, চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল চার্জ দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তোমার তো আসলে আর সূত্র আসবে না, বিবৃতি আসবে না, জাস্ট তোমার বলার জন্য একটু লিখে রাখলাম। তাহলে এখানে আমরা কি বলেছি দেখো তো, এই বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক, তাহলে এ প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2। এরপরে কি বলেছি? চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এ প্রপোর্শনাল টু 1/r²। তাহলে আমি টোটালি যেটা পাই, F ইজ ইকুয়াল টু K ইন্টু Q1 Q2/r², দেন F ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2/r²। এই F এর মান ধনাত্মক হলে বিকর্ষণ বল, F এর মান ঋণাত্মক হলে আকর্ষণ বল। তো F হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল, Q1 Q2 চার্জ বা আধান, এর একক হচ্ছে কি? কুলম্ব, চার্জের একক কুলম্ব। K ইজ ইকুয়াল টু 1/4πε0, যার ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। আর ম্যাথের সুবিধার্থে আমরা এটাই লিখি 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। আর কে হচ্ছে কি আসলে আমাদের সমানুপাতিক ধ্রুবক। ε0 শূন্য মাধ্যমে তড়িৎ বিদ্যুতা। এখন আপেক্ষিক তড়িৎ বিদ্যুতা, রিলেটিভ পারমিটেবিলিটি অর্থাৎ εr। সো রিলেটিভ পারমিটেবিলিটি ইজ ইকুয়াল টু ε/ε0, আর এটাকে তাহলে আমরা কি লিখতে পারবো? F0/F, কারণ আমরা ফর্মুলা মাত্র কি বলেছিলাম? F ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2/r², অর্থাৎ F এবং ε0 এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। এ কারণেই আমার আপেক্ষিক তড়িৎবিদ্যুৎ সমান যখন কি হয় ε/ε0, তাহলে এটা বল দিয়ে প্রকাশ করলে কি হবে? F0/F। এখন আসো তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য থেকে মনে রাখবে E ইজ ইকুয়াল টু F/Q, দেন F ইজ ইকুয়াল টু হবে mg, অথবা আমরা এমএও লিখতে পারবো আমাদের কোশ্চেন সলভিংয়ের সুবিধার্থে, যখন যেটা লাগবে সেটা ইউজ করব। তো এটার একক কী হবে? দেখো, বলের একক নিউটন, চার্জের একক কুলম্ব, তাহলে হয়ে যাবে নিউটন কুলম্ব ইনভার্স 1। দেখো, তোমাদের অনেকের এই মাত্রা একক নিয়ে প্রবলেম হয়, এটার জন্য আসলে খুব বেশি কিছু দরকার হয় না। আমার ফিজিক্স যে 1 বা 2টা ক্লাস দেওয়া আছে তোমার রাবি ফার্স্ট পেপারের উপর, তুমি ওইখানে ক্লাসটা দেখলেই বুঝতে পারবা যে আসলে মাত্রা একক কীভাবে বের করতে হয়। তোমার হচ্ছে জাস্ট ভর, সময়, দৈর্ঘ্য, এই 3টার মাত্রা একক জানা থাকলে তুমি বাকি সব মাত্রা একক মোটামুটি বের করতে পারবা। আর এর সাথে চাইলে হচ্ছে বেগ, ত্বরণ আর বলের মাত্রা একক মুখস্থ রাখতে বলছিলাম, এটা করলে তোমার একক নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সো এখানে F হচ্ছে বল, Q হচ্ছে চার্জ, M হচ্ছে ভর, G হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন প্রশ্নটা দেখো, 0.002 কেজি ভরের একটি শোলা বল 10⁻⁴ কুলম্ব চার্জে চার্জিত শোলা বলটিকে অভিকর্ষীয় ক্ষেত্রে স্থির রাখতে কী পরিমাণ তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন? তো আমি প্রথমে কি বলেছি, কী কী ডেটা আছে একটু মার্ক করে লিখবা। এক্সাম হলে তো লিখতে হবে না, আমি বোঝানোর জন্য লিখে দিয়েছি। তুমি জাস্ট এটাকে মার্ক করে, এখানে কি এটা এম, ওকে ফাইন, এম লিখলে। এরপর এটা কি চার্জ, ওকে এটা কিউ লিখে জাস্ট মার্ক করে রাখলে, তাহলে দেখবে তোমার মাথায় অটোমেটিক্যালি একটা ফর্মুলা চলে আসবে। তোমাকে বের করতে হবে এখানে তড়িৎ ক্ষেত্রের মান। ওকে, তড়িৎ ক্ষেত্র সমান তুমি কি জানো? ইজ ইকুয়াল টু F/Q। বাট তোমার কি এখানে সরাসরি এফ এর ভ্যালু দেয়া আছে না দেয়া নেই? তাহলে তুমি কি করবে? F ইজ ইকুয়াল টু mg লিখবে। ওকে, সো এখন এম এর ভ্যালু দাও, জে এর ভ্যালু দাও, কে এর ভ্যালু দাও। এখন দেখো এই হ্যান্ড ক্যালকুলেশন কীভাবে করবে। এখানে ছিল 0.002,
দেখো দশমিকযুক্ত সংখ্যাকে ভগ্নাংশে কনভার্ট করার জন্য যেটি করবে সেটি হচ্ছে এই দশমিকের জন্য নিচে একটি 1 দিবে, এরপর দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে তার পরিবর্তে ততগুলো শূন্য দিবে। দেখো এখানে দশমিকের পরিবর্তে আমি নিলাম হচ্ছে একটা 1, এরপর সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে শূন্য হবে কয়টা, তিনটা হয়ে গেল। এরপর আসো তোমার 9.8, সো এখানে এই দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে সংখ্যা একটা, সো একটা শূন্য, সাথে গুণ থাকবে কে, 10^4। ওকে, এখন আসো এই 2 গুণ হচ্ছে 98, কত হবে, 196, এটা গুণ করলেও পারো, অথবা অভিকর্ষ স্থরাঙ্ককে 2 দিয়ে গুণ করলে কি হয়েছিল, 19.6, তাহলে এখানে এটা কি হবে, 196। আর এখানে দেখো এখানে 1000 মানে কি 10 কিউব, আর হচ্ছে 10, তাহলে কি হয়ে যাবে 10^4, আর এখানে একটা রয়ে গেছে 10^4, তাহলে 10^4 ইন্টু 10^4 কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে, দেন অ্যান্সার হয়ে যাবে 196। এটা কাটাকাটি হয়ে 1 কেন হবে, কারণ দেখো আমাদের পাওয়ার কি হয়, গুণের বেলায় পাওয়ার হয় যোগ, তাহলে 10^4 - 4, দেন কী হবে 10^0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তো হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে চিন্তা করার কিছুই নেই, নিয়মিত আমার ক্লাসগুলো করলে দেখবে হ্যান্ড ক্যালকুলেশনের সব কিছু তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। এখন দেখো লোহার নিউক্লিয়াসে অবস্থিত দুটি প্রোটনের মধ্যে পারস্পরিক ক্রিয়াশীল বল কত হবে যদি তাদের মধ্যে দূরত্ব 4 × 10⁻⁵ মিটার হয়। এটার জন্য তুমি একটা বিষয় মনে রাখবে, ইলেকট্রনের চার্জ -1.6 × 10⁻19 কুলম্ব, প্রোটনের চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব। দেখো এটা আমরা মাইনাস প্লাস যাই পড়ি না কেন, আমরা ম্যাথের ক্ষেত্রে সকল ভ্যালু আমরা পজিটিভ ইউজ করি। তাহলে আমার এখন দেয়া আছে, দেখো আমার প্রোটন নিয়ে কথা বলা হয়েছে তাই না, আমাকে কিন্তু সরাসরি এখানে চার্জ বলে দেয়নি, বাট যেহেতু প্রোটনের কথা বলছে সো আমি তো জানি যে প্রোটনের চার্জ কত, 1.6 × 10⁻19 কুলম্ব। ওকে লিখলাম, তাহলে প্রোটনের চার্জ লিখলাম, এরপর মধ্যবর্তী দূরত্ব দেয়া আছে লিখলাম, এখন বের করতে হবে এফ। ওকে, আমি তো এখন জানি এফ = 1/4πε0 × Q1 Q2/r², আর 1/4πε0 এর ভ্যালু হচ্ছে 9 × 10⁻9, দেন দুইটা কিউ এর ভ্যালু দেখো 1.6 × 10⁻19, 1.6 × 10⁻19, আর নিচে দূরত্বের বর্গ। ওকে ফাইন, হয়ে গেল। এখন দেখো এখানে কি পাওয়া যাচ্ছে, 1.6 এর পরিবর্তে আমি এখানে কি লিখবো 16, আর নিচে কি করতে হবে, এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পর একটা সংখ্যা, সে কারণে 1 এর সাথে একটা শূন্য হয়ে গেল, ইন্টু 10⁻19। এরপর দেখো আবার কি আছে 1.6, সো 1.6 এটাকে আমি কি লিখতে পারবো 16/10, সো লিখেছি সেই 10, আর সাথে 10⁻19, উপরের অংশ শেষ। এখন আসো নিচে 4 × 10⁻15², তাহলে 4 × 4 কত হবে 16, এই সেই 16। আর আমার এই পাওয়ার আকারে থাকলে আমি কি করব, এটাকে গুণ করে দিব, তাহলে 15 × 2 = 30 হয়ে গেল। এখন দেখো কি হয়, উপরে 16 নিচে 16, একটা একটা ভ্যানিশ। এখন তাহলে কি থাকে, দেখো এখানে 16 আর হচ্ছে এখানে 9, দেখো 16 × 9 করলে কত হয় 144, এর সাথে 10⁻9, আর এটা 10⁻19 লিখলাম, সাথে আরেকটা 10⁻19, আর নিচে 10 × 10, তাহলে কত হবে 10², আর সাথে 10⁻30, তাহলে আমার 10² আর হচ্ছে 10⁻30 কত হবে, তাহলে 10⁻28। ওকে, তাহলে 144 ইন্টু উপরে কত, এখানে 10 এখানে 19, তাহলে বিয়োগের 29। ওকে, তাহলে এটা নিচ থেকে উপরে যাবে, তাহলে কী হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ছিল কি -28 হয়ে যাবে, কি তাহলে +28। ওকে, তাহলে কি থাকবে, দেখো -29 আর হচ্ছে কি +28, তাহলে থাকবে -1, তাহলে 144 × 10⁻1, সো ইনভার্স মানে কি 1/10 করে দিব। কেন করব, কারণ তো এটা আই থিঙ্ক তোমরা সবাই জানো যে x ইনভার্স 1 = কি লেখো, 1/x লিখো না, এটা আর কি। তাহলে 144/10, দেন এই ভাগ করার ক্ষেত্রে কী হবে, আমার নিচে যতগুলো শূন্য হবে দশমিক তত ঘর আগে নিয়ে আসবো, অর্থাৎ তত ঘর বামে আনবো, তাহলে এখানে শূন্য একটা, তাহলে 0.1 ঘর বামে, তাহলে অ্যান্সার 14.4 নিউটন। এরপর দেখো চার্জের কোয়ান্টাম, ভালো একটা টার্ম, এখানে মনে রাখবে কিউ = এন এ। কিউ হচ্ছে আধান বা চার্জ, এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। এখন ধনাত্মক এই যে এন, এটা
ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারবে, বাট ভগ্নাংশ হতে পারবে না। এই যে n, এটা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারবে, ধরো -1 2 3 4 হতে পারবে, আবার ধরো +1 2 3 4 5 6 এমন হতে পারবে, বাট এটা কখনো ভগ্নাংশ হতে পারবে না, অর্থাৎ ধরো যে দশমিক যুক্ত সংখ্যা হতে পারবে না। হচ্ছে কি ইলেকট্রনের চার্জ -1.6 × 10⁻19 কুলম্ব। কোশ্চেনটা খেয়াল করো, কোন চার্জটি অসম্ভব বা কোন চার্জটি সম্ভব, এখানে লিখেছি কি সম্ভব। তো তোমাকে এই টাইপের কোশ্চেন দিবে যে প্রকৃতিতে কোন চার্জটি পাওয়া যায় বা কোন চার্জটি পাওয়া যায় না। এগুলোর জন্য তুমি কি করবে, এই যে অপশনগুলো থাকবে একে তুমি 1.6 দিয়ে ভাগ করবে। কি করবে 1.6 দিয়ে ভাগ করবে। তো 1.6 দিয়ে ভাগ করার পর যদি অ্যান্সার কি হয়, একটা পূর্ণ সংখ্যা হয়, ধরো 1 2 3 4 5 অথবা -1 -2 -2 -3 -5 -4 এভাবে হয়, তাহলে সেটা অ্যান্সার। বাট যখন তোমার দশমিক চলে আসবে তখন সেটা অ্যান্সার হবে না। তুমি এখানে দেখো 1.5, এটাকে তুমি 1.6 দিয়ে ভাগ করলে কি হবে, পূর্ণ সংখ্যা হবে, হবে না, দশমিক চলে আসবে। এই 6কে যখন ভাগ দিবে 1.6 দিয়ে, এটাও কি হবে, দশমিক হয়ে যাবে। 4.5 / 1.6, এটাও দেখো দশমিক হয়ে যাবে। আর এখানে দেখো কি আছে 3.2 / 1.6, তাহলে কত হবে, এখানে কাটাকাটি করলে 2 হয়ে যাবে, কারণ 16 × 2 = 32। তাহলে আমাদের অ্যান্সার এটা। তাহলে কি মনে রাখবা, চার্জের কোয়ান্টামের ক্ষেত্রে যে কোনো একটা চার্জ প্রকৃতিতে পাওয়ার জন্য সেটাকে কি হতে হবে, অবশ্যই ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, ভগ্নাংশ হতে পারবে না। এখন কয়েকটা টার্ম লিখেছি দেখো, অঞ্চল ক্ষেত্র, বল প্রাবল্য, কাজ বিভব, এগুলো ডেফিনেশনের জন্য, তোমার তো ডেফিনেশন আর এখন খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর জানার জন্য লিখে রাখলাম যদি কখনো দেওয়া দেয়, বাট হচ্ছে এটা ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য লাগে, যে তোমার অঞ্চল ক্ষেত্র, বল প্রাবল্য, কাজ বিভব। দেখো তড়িৎ ক্ষেত্র ই সমান আবার কি লেখা যায়, -dv/dr, তড়িৎ ক্ষেত্র E = -dv/dr। তাহলে একক কি দেখো উপরে কি বিভব পার্থক্য, তাহলে এটা একক ভোল্ট, নিচে কি এটা সরণ এর পার্থক্য, তাই না, তাহলে সরণ কি মিটার, তাহলে হয়ে যাবে ভোল্ট মিটার ইনভার্স 1, এটা হচ্ছে এটার ব্যবহারিক একক। এখন আসো তড়িৎ ফ্লাস্ক, সমান্তরালে থাকলে ফ্লাস্ক হবে কি সর্বোচ্চ, এক্ষেত্রে θ = 0 ডিগ্রি। সমকোণে থাকলে ফ্লাস্ক হবে 0, এক্ষেত্রে θ = 90 ডিগ্রি। কোনো তল বা পৃষ্ঠের ভেতর দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা অতিক্রম করে তাকে তড়িৎ ফ্লাস্ক বলে। তড়িৎ বলরেখা মাইকেল ফ্যারাডে। এখানে কি মনে রাখবে, তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে তড়িৎ বলরেখা বা তড়িৎ ক্ষেত্র রেখা বলে। 2 নম্বর, তড়িৎ বল রেখা খোলা বক্ররেখা, বাট আমাদের চৌম্বক বলরেখা বদ্ধ বক্ররেখা। বলরেখাগুলো পরস্পরের উপর আড়াআড়িভাবে পার্শ্ব চাপ দেয়। দুটি বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। কোনো বলরেখা একই পরিবাহীতে শুরু ও শেষ হতে পারে না। বলরেখাগুলো ধনাত্মকভাবে চার্জিত পৃষ্ঠ হতে বের হয়ে ঋণাত্মক পৃষ্ঠে যায় বা পতিত হয়। এই পতিতটা লেখা হয় নাই মনে হচ্ছে। বলরেখাগুলো স্থিতিস্থাপক সুতার মতো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হবার চেষ্টা করে। 1 কুলম্ব ধনাত্মক চার্জ থেকে 1.129 × 10⁻11টি বলরেখা নির্গত হয়। এখন কি আছে এখানে দেখো, আধান ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্ব থেকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। সো আধান ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্ব সিগমা = Q/A। এখন দেখো কিউ হচ্ছে চার্জ, চার্জের একক কুলম্ব, আর এ হচ্ছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তাহলে আমাদের আধান ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্বের একক কি হয়ে যাবে, কুলম্ব মিটার ইনভার্স 2। একটি গোলকের মোট চার্জ 9 কুলম্ব, ব্যাসার্ধ 30 সেন্টিমিটার হলে চার্জ ঘনত্ব কত? কি আছে আমার এখানে দেখো, চার্জ কিউ দেয়া আছে, আর দেয়া আছে, বাট আর দেখো সেন্টিমিটারে ছিল, আমি এটাকে কি করব মিটারে কনভার্ট করব। এখন সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য কি করব, 100 দিয়ে ভাগ করব, দেন এই 0 0 একটা ভ্যানিশ হয়ে যাবে। মনে রাখবে বড় একক থেকে ছোট এককে যেতে গুণ করব, ছোট একক থেকে বড় এককে যেতে ভাগ করব। তো আমার সিগমা = Q/A, আমার সব কিছু দেয়া আছে, বাট কথা হচ্ছে আমার কি এখানে ক্ষেত্রফল দেয়া আছে, না ক্ষেত্রফল দেয়া নেই। বাট ক্ষেত্রফল দেয়া নেই এটা নিয়ে আমার টেনশন করার কিছু নেই, কারণ আমি কি জানি গোলকের ক্ষেত্রফল = 4πr²।
লিখে দিয়েছি দেখো 4πr²। পাই দেখি এখানে উধাও হয়ে গেছে। আচ্ছা আমি পাই লিখে দিচ্ছি। 4πr² হয়ে গেল। আরেকটা বিষয় মনে রাখবে, আমাদের পায়ের ভ্যালু লিখবে 22.7 কি লিখবে, পায়ের ভ্যালু লিখবে 22/7, 3.1416 না লিখে 22/7 লিখে আমরা যখন হ্যান্ড ক্যালকুলেশন করব তখন আমরা এটা ইজি হয়ে যাবে। তাহলে কিউ আর এর পরিবর্তে 4πr², দেন পায়ের ভ্যালু 22/7, আর এর ভ্যালু 3/10 এই জায়গায় পেয়েছি। সো এটার বর্গ, তাহলে এটাকে বর্গ করলে কি হবে, 3কে স্কোয়ার করলে হয় 9, আর 10কে স্কোয়ার করলে হয় 100 হয়ে গেল। এখন এগুলাকে আমরা ঠিকঠাক করে লিখি, তাহলে এখানে কি পাবো 9, আর এই 7 উপরে যাবে, তো গুণ 7, আবার 100 উপরে চলে যাবে, তাহলে এর সাথে গুণ 100, আর নিচে কে থাকবে 4 গুণ 22 গুণ 9। তাহলে এখন দেখো আমি যদি 2 দিয়ে কাটাকাটি করতে চাই তাহলে এখানে কি হবে, এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 2 4-এর মধ্যে যাবে 2 বার, 100-র মধ্যে যাবে 50 বার। আর দেখো এখানে একটা 9, এখানে একটা 9, 9 9 ভ্যানিশ। তাহলে আমি কী পাবো, উপরে পাবো হচ্ছে 350, কারণ 5 7 35, তাই না, সাথে একটা শূন্য, আর নিচে 22 দুগুণা 44 হয়ে গেল। এখন এটাকে ভাগ করে দাও, ভাগ করলে অ্যান্সার চলে আসবে। দেখো এই ভাগ তো সবাই করতে পারবা, সেগুলো নিয়ে ভয় পেও না। এখন দেখো এখানে লিখে রেখেছি কি আমি, তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য, আর হচ্ছে তড়িৎ বিভব। দেখো তড়িৎ বলের সূত্র কি, F = 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। তড়িৎ প্রাবল্যের সূত্র হচ্ছে 1/4πε0 ইন্টু Q/r²। আর তড়িৎ বিভবের সূত্র হচ্ছে কি 1/4πε0 ইন্টু Q/r। এই জায়গায় কি দেখা যায়, দেখো F প্রপোর্শনাল টু Q1 Q2, F প্রপোর্শনাল টু 1/r²। দেখো এটা থেকে তোমার যদি খুব ইজি কোশ্চেন করতে চাই তোমাকে এভাবে কোশ্চেন করে দিতে পারে যে দুটি চার্জের পরিমাণ পূর্বের চেয়ে অর্ধেক করা হলো, বা দুটি চার্জকে দ্বিগুণ করা হলে বল কত গুণ বৃদ্ধি পাবে বা বল কত গুণ হবে, অথবা বলল দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে বল কত গুণ হবে, বা দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করলে বল কত হবে, বা বল পূর্বের তুলনায় কত গুণ বৃদ্ধি পাবে, এই টাইপের কোশ্চেন করতে পারে। সো এগুলো খুব ইজি, আমি এই কারণে হচ্ছে এখানে এগুলো লিখি নেই, কারণ এগুলো তুমি এমনিই পারবে। এখানে কি পাওয়া যায় দেখো তো, এখানে কি পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে হচ্ছে E প্রপোর্শনাল টু কিউ এবং E প্রপোর্শনাল টু 1/r²। আর এখানে কি পাওয়া যাবে, ভি প্রপোর্শনাল টু কিউ, আর হচ্ছে কি তোমার ভি প্রপোর্শনাল টু 1/r। এরপর দেখো E = F/Q, দেন F সমান mg বা F সমান ma, যেটা যখন লাগবে সেটা ইউজ করব। আর হচ্ছে E = dv/dr। এখানে dv/drকে বিভবের নতিমাত্রা বলে। বিভব ধ্রুবক হলে প্রাবল্য শূন্য। কেন শূন্য হবে, কারণ আমরা জানি ddx অফ কনস্ট্যান্ট সমান কি 0, কারণ ধ্রুবপদকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। তো এখন এখানে বিভব v = w/q, বা দুটা বিভব দেওয়া থাকলে আমরা তখন কি করব, এই বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে এই ভ্যালুটা বের করবো, তাই না। এখন এই তড়িৎ বল ভেক্টর রাশি, তড়িৎ প্রাবল্য ভেক্টর রাশি, বাট তড়িৎ বিভবটা স্কেলার রাশি। এই বলের একক তো কি নিউটন, আর তড়িৎ প্রাবল্যের একক কী হবে, E = F/Q, তাহলে বলের একক নিউটন, চার্জের একক কুলম্ব, এটা হচ্ছে এসআই একক। আবার আমরা কি জানি E = -dv/dr, এখানে বিভবের একক কী হবে ভোল্ট, আর দূরত্বের একক কী হবে মিটার, তাহলে এখানে অ্যান্সার হবে ভোল্ট পার মিটার, এটা ব্যবহারিক একক। আর আমাদের এখানে বিভব v = w/q, w কাজের একক জুল, আর কিউ হচ্ছে চার্জের একক কুলম্ব, তাহলে হয়ে যাবে জুল পার কুলম্ব অথবা ভোল্ট। একটা বিষয় মনে রাখবে, 1 ইলেকট্রোভোল্ট = 1.6 × 10⁻19 জুল, আর 1 মেগা ইলেকট্রোভোল্ট = 10⁻6 ইলেকট্রোভোল্ট। তাহলে আমি যখন এটাকে কি করব, ইলেকট্রোভোল্টকে জুলে কনভার্ট করব, তখন কি লিখব, এর সাথে তোমার 10⁻6 × 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে এখানে হচ্ছে 10⁻6 আর এখানে 10⁻19, তাহলে কয়টা থাকবে, আর থাকবে 13টা, তাহলে হয়ে যাবে 1.6 × 10⁻13 জুল। তো এই ডেফিনিশনের জন্য তখন কি বলেছিলাম, অঞ্চল, ক্ষেত্র, বল, প্রাবল্য, কাজ, বিভব। আর বলেছিলাম এটা তোমার ফর্মুলা মনে রাখার জন্য লাগবে। দেখো এই যে বল, এখানে আমাদের প্রাবল্যের জন্য বল আছে, বিভবে কাজ আছে, দেখো। সো
এখন পৃথিবীর বিভব হচ্ছে কি শূন্য, পৃথিবীর বিভব শূন্য। গোলকের ভেতর প্রাবল্য শূন্য, বাট গোলকের পৃষ্ঠে প্রাবল্য থাকে ও উত্তল পৃষ্ঠে প্রাবল্য সর্বোচ্চ। সমমানের সমধর্মী চার্জের জন্য সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র ও বর্গক্ষেত্রের কেন্দ্রে প্রাবল্য শূন্য। প্রশ্নটা দেখো, 1.6 × 10⁻³ মাইক্রোকুলম চার্জে চার্জিত একটি ক্ষুদ্র গোলক বায়ুতে স্থাপন করা হলো। চার্জিত গোলকের কেন্দ্র হতে 15 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে প্রাবল্য কত হবে? আমার দেখো কি আছে, একটা চার্জ দেওয়া আছে, লিখলাম চার্জের ভ্যালু আছে, এটা মাইক্রোকুলম্ব। আমি এটাকে কী করবো, কুলম্বে কনভার্ট করবো। সো মাইক্রো থেকে আমি মাইক্রোকে কনভার্ট করলে আমি কী লিখবো, 10⁻6 লিখবো। এরপর 8 দিয়ে আছে 15 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য 100 দিয়ে ভাগ করবো। এখন বের করতে হবে ই। সো আমরা কি জানি, ই = 1/4πε0 × Q/r²। তো 1/4πε0 এর মান হচ্ছে 9 × 10⁹। তো কিউ এর ভ্যালু লিখলাম, আর হচ্ছে আর এর ভ্যালু 15/100²। তাহলে এখানে কি হয়ে যাবে দেখো, 9 × 10⁹ এখানে 1.6 ছিল, এর পরিবর্তে আমি কী লিখেছি এখানে 16 আর নিচে 10। কেন লিখেছি, কারণ তোমরা জানো দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর যতগুলো শূন্য তার জন্য, দশমিকের পর যতগুলো সংখ্যা তার জন্য ততগুলো শূন্য। তো এখানে 1.6 অর্থাৎ দশমিকের পরে একটা সংখ্যা ছিল, এ কারণে একটা শূন্য পেয়েছি। আর হচ্ছে দেখো 15 আর হচ্ছে 100, 15কে বর্গ করলে হবে 225, আর 100কে বর্গ করলে কী হবে 10,000 হবে, কারণ যতগুলো শূন্য থাকবে তার দ্বিগুণ হবে, তাই না? তাহলে এখন কী হবে, 10,000টা উপরে চলে আসবে, তাই না? আর একটা জিরো আমরা কেটে দিলে থাকি শুধু এখানে 1000, আর 1000টা নিচ থেকে উপরে আসবে। তাহলে উপর হবে 9 × 10⁹ × 16 × 10⁻9 × 1000। সো 10⁹ আর 10⁻9 কেটে যাবে, আর নিচে থাকবে কি তাহলে এখানে দেখো শুধু 225। এখন এই যে 225 আর হচ্ছে 1000, আমরা এটাকে কত দিয়ে কাটতে পারবো, 25 দিয়ে কাটতে পারবো। 25 225-এর মধ্যে যাবে 9 বার, আর 25 1000-এর মধ্যে যাবে 40 বার, কারণ আমরা কি জানি 4 25-এ 100। সো আরেকটা শূন্য থাকবে, তো 4-এর সাথে আরেকটা শূন্য দাও, হয়ে যাবে 40। দেন কি থাকে দেখো 144, আর নিচে থাকে হচ্ছে 9। এখন 9 144-এর মধ্যে কতবার যাবে, 16 বার যাবে। দেন উপরে থাকবে 16 আর হচ্ছে 40, 4 16 64, 64-এর সাথে একটা শূন্য, হয়ে যাবে 640 নিউটন পার কুলম্ব। এই হ্যান্ড ক্যালকুলেশনগুলো খুবই ইজি আসলে, শুধু এগুলো না, যত ক্যালকুলেশনই আছে খুবই ইজি। তোমরা এগুলো হচ্ছে একবার করে দেখলেই বুঝতে পারবা। এরপর কাজ হচ্ছে তোমার প্র্যাকটিস করলে তুমি অনায়াসে এগুলো পারবা। এখন পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠায় কি আছে, 1.6 × 10⁻20 গ্রাম ভর ও 1.6 × 10⁻19 কুলম্ব আধানযুক্ত একটি ধনাত্মক আধানকে শূন্য স্থানে 100 ভোল্ট/মিটার তড়িৎ ক্ষেত্রে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। আধানটির ত্বরণ নির্ণয় করো। ওকে ফাইন, আমার এম দেয়া আছে, লিখলাম। সো এম আছে গ্রামে, আমি গ্রাম থেকে কিসে কনভার্ট করবো, কেজিতে। সো গ্রাম ছোটো একক, কেজি বড় একক। সো গ্রাম থেকে কেজিতে যাওয়ার জন্য আমি ভাগ করবো। ওকে, ভাগ করে দিলাম 1000 দিয়ে। এখন কিউ এর ভ্যালু দেওয়া আছে, ই এর ভ্যালু দেওয়া আছে, বের করতে হবে এ। সো আমরা এটার জন্য কী করবো, আমরা কি জানি, ই এবং কিউ দিয়ে আমরা কী ফর্মুলা জানি, একটাই তো ফর্মুলা জানি, তাই না, যে ই = F/Q। সো আমরা ই = F/Q লিখলাম, ই = F/Q। বাট আমার তো এফের ভ্যালু দেয়া নেই। ওকে ফাইন, দেয়া নেই। আবার আমাকে বের করতে বলতে হচ্ছে ত্বরণ, তাহলে আমি কী করবো, F = ma ইউজ করবো। এখানে কিন্তু F = mg লিখবো না, কি লিখবো, F = ma। তাহলে কি হয়ে যাবে, ma = eq। তাহলে a = eq/m। সো এখন লেখো ই এর ভ্যালু, কিউ এর ভ্যালু, আর নিচে এম এর ভ্যালু দিয়ে দাও। দেন 1000 উপরে চলে আসবে, কাটাকাটি করো, 1.6 ভ্যানিশ। তাহলে এখানে 2টা শূন্য, এখানে 3টা শূন্য, টোটাল তাহলে শূন্য হবে কয়টা, 5টা শূন্য। সো দিয়ে দিলাম, আর এখানে 10⁻19, আর নিচে হচ্ছে 10⁻20। সো আমার এখানে কী হবে, 10⁵, যেহেতু 5টা শূন্য, তাহলে 10⁻19। তাহলে এখানে 10⁵, 10⁻19 আর 10⁻20, এটা উপরে চলে গেলে কী হবে, 10⁻20 হয়ে যাবে। তাহলে টোটাল কী দাঁড়াচ্ছে এখন দেখো, 10⁵ - 19 + 20, কারণ তোমার গুণের বেলায় পাওয়ার কী হয়, যোগ হয়। তাহলে হয়ে যাচ্ছে 10⁵ - 19 হয়ে গেল কত, 10⁻6 m3/2। বলে এগুলো কি কঠিন ক্যালকুলেশন না? আর এগুলো তোমার পরীক্ষায় আসবে ইনশাল্লাহ, এই টাইপের ম্যাথগুলা। এখন দেখো 20 মাইক্রোকুলম বিশিষ্ট একটি চার্জ বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে।
চার্জটি থেকে 10 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দূরত্বে দুটি বিন্দুর অবস্থান। একটি বিন্দু হতে অপর বিন্দুতে একটি ইলেকট্রন নিতে কাজের পরিমাণ বের করো। সো কিউ দেয়া আছে, কিউটা লিখলাম, মাইক্রোকুলম থেকে কুলম্ব কনভার্ট করলাম। R1 এর ভ্যালু দেওয়া আছে, একে মিটারে কনভার্ট করলাম। R2 এর ভ্যালু আছে সেন্টিমিটারে, এটাকেও মিটারে কনভার্ট করলাম। ওকে ফাইন। তাহলে এখন কথা হচ্ছে, তোমরা অনেকে যে কাজটা করে ফেলো যে দুইটা আর দেওয়া আছে, ওকে ফাইন, তাহলে আমি একটা থেকে আরেকটা বিয়োগ করি, বিয়োগ করলে তো আমি পেয়ে যাচ্ছি। কিন্তু না ভাইয়া, এখানে এটা করলে হবে না। দেখো, তুমি এটা করে যদি এভাবে মান নিয়ে আসো, এভাবে করতে পারো, কিন্তু এভাবে অ্যান্সার মিলবে না। তোমাকে যেটা করতে হবে, এটা মনে রাখতে হবে যে এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, কিউ। এটা কীভাবে পেয়েছি দেখো, ভি ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ বাই কিউ না? তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি, তাহলে এই সে হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি। আর ভি এর জায়গায় কি, 1/4πε0 ইন্টু কিউ বাই আর। তো এই যে আর, এখানে তুমি কিউকে কমন নাও, নেওয়ার পর এখানে আরটা হয়ে যাবে 1/r2 মাইনাস 1/r1। তোমাকে এটা এভাবে করতে হবে। আর বাকি ভ্যালুগুলো এখানে লিখেছি, দেন এটা লিখে ক্যালকুলেশন করো, করলে এটা হয়ে যাবে। আশা করি এই ক্যালকুলেশন আর তোমাকে বোঝাতে হবে না। যখন এই পিডিএফটা নিবে, নিয়ে তুমি দেখলেই বুঝতে পারবে যে আমি এগুলো কীভাবে করে দিয়েছি। তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। আর এই টাইপের ম্যাথগুলো কিন্তু থাকবে। এই ম্যাথটা সম্ভবত বুয়েটের ম্যাথ ছিল, হ্যাঁ। সো এই ম্যাথগুলো পারতে হবে। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের পরিধিতে 10 কুলম্ব মানের দুটি চার্জ স্থাপন করা হলো। গোলকের কেন্দ্র হতে 8 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভবের মান নির্ণয় করো। তাহলে একটা কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে, অপরটি কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে। প্রথমটার ক্ষেত্রে আর 10 সেন্টিমিটার দিয়েছি। দেখো, এখানে বলেছে কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে, বাট আমরা এখানে আর সমান কী লিখেছি, 10 সেন্টিমিটার। কেন লিখেছি? কারণ দূরত্ব ব্যাসার্ধের চেয়ে ছোট হলে ব্যাসার্ধকে দূরত্ব হিসেবে ইউজ করতে হবে। এখন দেখো, এখানে ব্যাসার্ধ কত, 10 সেন্টিমিটার, বাট এখানে দূরত্ব আছে 8 সেন্টিমিটার। সো এখানে এটা কি 8-10-এর চেয়ে ছোটো। এই কারণে আমরা কি করেছি, আমরা এখানে দূরত্ব হিসাবে ব্যাসার্ধকে ইউজ করেছি, কারণ এখানে দূরত্বটা ব্যাসার্ধের চেয়ে ছোট। কথা বলতে অনেক জড়তা কাজ করছে, আসলে রাত অনেক হয়ে গেছে। সো তোমাদের আবার এদিকে আজকে ভিডিও আপলোড দেওয়ার কথা, এই কারণে আসলে করতেছি। আমার প্রচুর মাথা ব্যথা করতেছে, বাট তোমাদের কথা দিয়ে রেখেছি, এই কারণে হচ্ছে এটা কন্টিনিউ করতেছি। তো হয়ে গেল, আর আছে, কিউ আছে, আমি এখন করে দিলাম। এখন বিষয় হচ্ছে, এখানে দেখো চার্জের ভ্যালু ছিল 10 কুলম্ব, বাট আমি এখানে কি করেছি, আমি 2 × 10 করে 20 কুলম্ব করেছি। কেন করেছি? কারণ এখানে দেখো চার্জ বলছে কি, দুইটা চার্জ স্থাপন করা হয়েছে। যদি 3টা বলতো 3 দিয়ে গুণ করলাম, 4টা বললে 4 দিয়ে গুণ করতাম, 5টা বললে 5 দিয়ে গুণ করতাম। এগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ। তাহলে এখন ভি ইকুয়াল টু আমরা কি জানি, 1/4πε0 ইন্টু কিউ বাই আর। তো আমরা এখন এই ম্যাথ করার জন্য আর এগুলো সূত্র কিছুই লিখবো না, আমি ডিরেক্ট এখানে 9 × 10⁹ সাথে যা দরকার সেটা লিখে দিব। তাহলে কিউ বাই আর, এখানে কিউ এর ভ্যালু হচ্ছে 20 আর আর এর ভ্যালু হচ্ছে 1/10। তাহলে 10 উপরে চলে আসবে, উপরে গুণ হয়ে যাবে, তাহলে সবই থাকবে 9 × 10⁹ ইন্টু 20 × 10। দেন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে, এই 9 × 10 করো, কত হবে, সরি 9 গুণ হচ্ছে 20, 9 × 20, 9 × 18, সো 180। আর এখানে 10⁹ সাথে 10⁻1 হয়ে যাবে 10⁻10। তাহলে আমি এখন যেটা করতে পারবো সেটা হচ্ছে, এটা আছে, এটাকে আমি কি করব, ছোট করব। ছোট করার জন্য আমি কি লিখব, দেখো দশমিককে 2 ঘর আগে নিয়ে আসতে পারবো। দশমিককে যত ঘর আগে আনবো, 10-এর সাথে এই পাওয়ারের সাথে তত যোগ করব। দশমিককে আমি 2 ঘর আগে এনেছি, তাই না? দশমিককে আমি 2 ঘর আগে নিয়ে আসছি, এই যে 1.8 বানাইছি। তাহলে 2 ঘর আগে যেহেতু নিয়ে আসছি, তাহলে এই 10-এর পাওয়ার, এই পাওয়ারের সাথে আমরা তত যোগ করে দিব। এখানে আছে 10, সাথে যোগ হবে 2, 10 + 2 = 12। এটাই করেছি। তাহলে এটার ক্ষেত্রেও সিমিলার ওয়েতে কাজ করবা, জাস্ট এখানে আর দেখো, এখানে আর 12 সেন্টিমিটার। সো দূরত্ব ব্যাসার্ধের চেয়ে বড় হলে আমরা দূরত্বকেই ব্যাসার্ধ হিসেবে ইউজ করব। সো আশা করি এটার ক্যালকুলেশন করে দেওয়া লাগবে না, এটা তোমরা নিজেরা করবা। এখন দেখো কি আছে এখানে, প্রশ্নটা দেখো, দুটি ক্ষুদ্র গোলক এ ও বিতে যথাক্রমে 9 কুলম্ব ও 16 কুলম্ব চার্জ প্রদান করা হলো। যদি বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব 0.28 মিটার হয়, তবে তাদের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে
উভয় চার্জের জন্য প্রাবল্যের মান সমান হবে। সো এই টাইপের ম্যাথ খুবই ইজি, জাস্ট একটু মনোযোগ দাও। এটার জন্য কি করবে দেখো, এ বিন্দু থেকে আমি যদি হচ্ছে বের করি যে এ বিন্দু থেকে কত দূরে প্রাবল্য সমান হবে, তাহলে আমি যেটা করব, দেখো এখানে দূরত্ব কত, 0.28 মিটার, লিখলাম 0.28। আর হচ্ছে এখানে লিখেছি 3 + 4 × 3। কাটাকাটিটা একটু খেয়াল করো, এখানে হিসাবটা খেয়াল করো, কীভাবে করেছি এটা আমি পরে বলছি। তাহলে 3 + 4 কত হবে, 7 × 3। দেন এখানে কি আছে, 0.28, তো দশমিকের জন্য একটা 1, আর সংখ্যা হচ্ছে দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য। ওকে, এখানে হয়ে যাবে 28, এখানে গুণ 3, আর নিচে হচ্ছে 7। এখন বলো তো আমার 28-এর মধ্যে 7 কতবার যাবে, 4বার, কারণ 4 7 28। সো নিচে থাকবে শুধু 100, আর উপরে কি একটা 4 একটা 3, সো 4 গুণ 3 করলে কত হয়, 12, 12 ভাগ 100। সো এখানে নিচে শূন্য কয়টা, দুইটা, তাহলে দশমিক কত ঘর বামে আসবে, 2 ঘর বামে। তো 2 ঘর বামে আসলে কত হবে, 0.12 মিটার। তো এই বিন্দু থেকে যেহেতু 0.12 মিটার দূরে প্রাবল্য সমান, তাহলে বি বিন্দু থেকে কত মিটার দূরে হবে বলো তো। বি বিন্দু থেকে আমি টোটাল দূরত্ব থেকে এই এ বিন্দুর দূরত্ব বিয়োগ করলে পেয়ে যাব। এখন কথা হচ্ছে আমি এগুলো কীভাবে করলাম, দেখো প্রথমে চার্জ দ্বয়কে রুট করব, হ্যাঁ, চার্জ দ্বয়কে বর্গমূল করলাম। একটা হচ্ছে 9 কুলম্ব, একটা 16 কুলম্ব। 9কে রুট করলে কত হবে 3, আর 16কে রুট করলে হবে 4। এখন প্রথম বিন্দু থেকে দূরত্ব খেয়াল করো, প্রথম বিন্দু থেকে দূরত্ব ইজ ইকুয়াল টু চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডিভাইডেড বাই রুটকৃত চার্জ দ্বয়ের সমষ্টি ইন্টু রুটকৃত প্রথম চার্জ। কি বললাম, প্রথম চার্জ হতে দূরত্ব ইজ ইকুয়াল টু চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডিভাইডেড বাই রুটকৃত চার্জ দ্বয়ের সমষ্টি ইন্টু রুটকৃত প্রথম চার্জ। সিমিলারলি দ্বিতীয় বিন্দু হতে দূরত্ব ইজ ইকুয়াল টু চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডিভাইডেড বাই রুটকৃত চার্জ দ্বয়ের সমষ্টি ইন্টু রুটকৃত দ্বিতীয় চার্জ। অর্থাৎ তুমি যেই বিন্দু থেকে বা যেই চার্জ থেকে তুমি দূরত্ব বের করতে চাচ্ছ, ওই চার্জের রুটকৃত মানকে গুণ করে দিবা, তাহলেই কাজ শেষ। আর তোমার তো এখানে দুইটা কাজ করতে হবে না, তাই না, যে কোনো একটা বিন্দু থেকে দূরত্ব বের করে মোট দূরত্ব হতে ওইটার দূরত্ব বিয়োগ করলেই অপরটি হতে দূরত্ব পেয়ে যাব। তো এটা যদি বুঝে থাকো তাহলে দেখো, এখন এই যে বিবিন্দু থেকে দূরত্ব যদি দেখাই, তাহলে কী হবে, মোট যে দূরত্ব চার দ্বয়ের মধ্যকার সেটা লিখলাম 0.28, দেন রুটকৃত চার দ্বয়ের সমষ্টি, সো রুট করে একটাকে পেয়েছি 3 আর একটাকে পেয়েছি 4, সো 3 + 4 7। দেন এটা যেহেতু দ্বিতীয় তোমার এই কী বলে বিবিন্দু থেকে করছি, আর বিবিন্দুর দিকে আমার চার্জ ছিল কত, 16 কুলম্ব, তাহলে আমার এখানে এই 16-র যে রুটকৃত মান 4, এটাকে আমি গুণ করে দিব। সো এগুলো খুবই ইজি। আমি ক্লাসটা শেষ করার পর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পিডিএফটা পড়ে নিও, পড়বা না, এটা হচ্ছে হাতে কলমে প্র্যাকটিস করবে, এটা মাথায় রাখতে হবে। এগুলো ওইভাবে না করে এক্সাম হলে আমাকে এভাবেই করতে হবে, এভাবে করলে আমার সময়টা বেঁচে যাবে। ওকে, এখন দেখো পরবর্তী প্রশ্ন। একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য 200 ভোল্ট, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য কত? তো দেখো এখানে 8 দেয়া আছে, 50 সেন্টিমিটার আমি কি মিটারে কনভার্ট করলাম, আর আমার বিভব পার্থক্য আছে, তাহলে এটাকে তো আমি আর ভি লিখবো না, আমার যেহেতু বিভব পার্থক্য তো এটা ডিভি, তাহলে ডিভি এটা 200 ভোল্ট। আর যেহেতু এটা বিভব পার্থক্য, তাহলে আমার এটাও কি আর না, এটা কি আমার ডিআর হিসেবে ইউজ করতে হবে ফর্মুলায়, তাই না? তো লিখলাম এটা। এখন আমাদের ই সমান আমরা কি জানি, ই সমান ডিভি বাই ডিআর। আমরা তো আর ম্যাথ করার সময় মাইনাস ইউজ করি না, তাই না? সো ই ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিআর লিখলাম। সো ডিভি এর ভ্যালু 200, ডিআর এর ভ্যালু হাফ, সো হাফ 1/2, এটা তাহলে 2 উপরে চলে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে 200 গুণ 2 সমান 400 ভোল্ট পার মিটার হয়ে গেল অনায়াসে। এখন দেখো কোনো বর্গক্ষেত্রের 3টি কৌণিক বিন্দুতে যথাক্রমে +6 × 10⁻9 কুলম্ব, -12 × 10⁻9 কুলম্ব, 14 × 10⁻9 কুলম্ব আধান স্থাপন করা হলো। চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভব শূন্য হবে? দেখো এগুলো খুবই ইজি ম্যাথ। এটার জন্য যেটা করবে, এই টাইপের কোশ্চেন যদি থাকে, তুমি 4টা চার্জের মান সমান 0 লিখবা, 0 লিখে কাজ করে ফেলবা। জাস্ট কী করবা, তোমার যে অপর শীর্ষ মানে অপর কৌণিক বিন্দু বলুক বা চতুর্থ কৌণিক বিন্দু বলুক, ওটার মান একটা ধরে নেবা, যেহেতু আধান তো আমি ধরবো, এটার মান হচ্ছে কিউ, তাহলে বাকি 3টা যোগ করো, বাকি 3টার সাথে এই কিউকেও যোগ করে দাও, আর যোগ করে যোগফল লিখবা 0, দেন এটা সমাধান করলেই হয়ে যাবে। তো এখানে কত হয়, 6 আর 14 দেখো 20, 20 - 12 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, তাহলে 20 থেকে 12 চলে গেল, থাকবে কত 8,
দেন 8 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, অতএব কিউ ইজ ইকুয়াল টু -8 কুলম্ব। এখন কোনো বর্গক্ষেত্রে তিনটি কণিক বিন্দুতে যথাক্রমে +4 কুলম্ব, +12 কুলম্ব। আচ্ছা, এখানে একটা ভালো কথা, তোমাকে তো এটা বলি নাই। দেখো, এই যে টেন ইনভার্স যে 9 কুলম্ব ছিল, এগুলো কিন্তু আমরা এখানে হিসাব করি নাই, কারণ এটা আমার সাথে রাখাও যে কথা, না রাখাও সেই কথা। বাট অ্যান্সারটা কিন্তু এই 10 ইনভার্স 9 হিসাবেই লিখতে হবে। যেমন এটার অ্যান্সার কী হবে, -8 × 10 ইনভার্স 9 কুলম্ব। এটা কিন্তু শুধু এটা না, আমি এটা এখানে লিখে দিচ্ছি। এখানে অ্যান্সারটা এমন হবে তোমার -8 × 10 ইনভার্স 9 কুলম্ব। আমি এক্সাম হলে আমি সব কিছু লিখবো না, আমি ছোটো করে লিখে এটা সহজাস্ট অ্যান্সারটা দাগিয়ে দিব। এখন খেয়াল করো, তোমার এখানে কোনো বর্গক্ষেত্রে তিনটি কণিক বিন্দুতে যথাক্রমে +4 কুলম্ব, +12 কুলম্ব, -20 কুলম্ব এর আধান রয়েছে। চতুর্থ কণিক বিন্দুতে কত মানের আধান স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হবে? সো চতুর্থ কণিক বিন্দুর আধান ধরে নিব আমি কিউ, আর এর সাথে বাকিগুলো যোগ করব, যোগ করে সমষ্টি 0 নিব, 0 নিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে এখানে 4 কুলম্ব। এখন দেখো কি আছে এখানে, এখন যেটি আছে সেটি হচ্ছে সমবিভব তল। কোনো তল বা আয়তন যদি এরূপ হয় যে তার বিভব সর্বত্র সমান, তবে ওই তল বা আয়তনকে সমবিভব তল বা আয়তন বলে। এখন মনে রাখবে, তড়িতাহিত পরিবাহীর তল সর্বদা ঘুমায় যাওয়া বেটার ছিল, কথাবার্তা কিছুই বলতে পারছি না। তড়িতাহিত পরিবাহীর তল সর্বদা সমবিভব তল। সমবিভব তলের উপর তড়িৎ আধানগুলি স্থির থাকে। সমবিভব তলকে তড়িৎ বলরেখা সমকোণে ছেদ করে। সমবিভব তলের উপর কোনো তড়িৎ আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তরিত করতে কোনো কাজ হয় না, অর্থাৎ কৃতকাজ শূন্য। তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি, এই পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 2l, যেখানে কিউ হচ্ছে কি আধান বা চার্জ, আর 2l হচ্ছে চারদ্বয়ের মধ্যকার দূরত্ব। এটাও লেখা কমপ্লিট করি নাই, কেমন লাগে, কলম খুঁজে পাচ্ছে না। আচ্ছা দেখো, এখানে কিন্তু এটা 2l, এটা মানে হচ্ছে চার্জদ্বয়ের মধ্যকার দূরত্ব। এটা কিন্তু এল সমান দূরত্ব না, 2l সমান হচ্ছে দূরত্ব, বুঝছো? এটা চার্জদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা মনে রেখো, যেখানে যে চারদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে 2l। ওকে, এখন এটার ভেক্টর রূপ p ইজ ইকুয়াল টু 2ql। দিক ঋণাত্মক চার্জ থেকে ধনাত্মক চার্জের দিকে। পানি, অ্যামোনিয়া, ক্লোরোফর্ম স্থায়ী দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্রে লম্ব দ্বিখণ্ডক রেখা বরাবর কোনো ধনাত্মক চার্জকে সরাতে সম্পাদিত কাজের পরিমাণ 0। এখন দেখো, তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই। সো যেহেতু ক্রস গুণফল, তো আমি কী পাবো, সাইন থিটা, সো হয়ে যাবে পিই সাইন থিটা। দেন আমার পি সমান কি, মাত্রই লিখেছি আমরা, কিউ ইন্টু 2l, তো লিখলাম কিউ ক্রস 2l ই সাইন থিটা। থিটা 90 ডিগ্রি হলে টর্ক হবে সর্বোচ্চ, দেন টর্ক ম্যাক্সিমাম টর্ক হবে পি ই এর সমান। এখানে আবার ইটা লিখি নাই, এটা পি হয়ে গেল। আর থিটা যখন 0 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি হলে টর্কের মান সর্বনিম্ন, সো সর্বনিম্ন টর্ক হচ্ছে 0। কারণ কি, এখানে দেখো কি ছিল, এখানে ছিল হচ্ছে তোমার সাইন থিটা, তাই না? সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, সাইন 90 ডিগ্রি ভ্যালু 1। সো যখন 0 ডিগ্রি তখন 0, আর যখন 90 ডিগ্রি তখন সর্বোচ্চ। তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হয় পিই ইন্টু 1 মাইনাস কজ আলফা। পিই ইন্টু 1 মাইনাস কজ আলফা। ওকে, এখন দেখো, আলফা সমান 0 ডিগ্রি হলে কৃতকাজ 0। আলফা সমান 90 ডিগ্রি হলে কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিই, আর আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলে কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু 2 পিই। দেখো, কজ থিটা, কজ 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, সরি কজ 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, কজ 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, আর কজ 180 ডিগ্রি ভ্যালু
1। এগুলো হচ্ছে আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো বসিয়ে দিয়েই এই কাজের মানগুলো পাইছি। হ্যাঁ, এই ভ্যালুগুলো জানা থাকলে এগুলো করা যায়, সো এগুলো আলাদা করে মুখস্থ করার কিছু নাই। একটি তড়িৎ দ্বিমেরু 1 × 10⁻⁴ কুলম্ব মানের দুটি বিপরীত চার দ্বারা গঠিত এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার। দ্বিমেরুটি 1 × 10⁵ নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রে স্থাপিত। দ্বিমেরুটিকে ঘুরিয়ে বিপরীত অভিমুখে স্থাপন করতে কি পরিমাণ কাজ করতে হবে? সো এখানে কিউ এর ভ্যালু আছে, লিখলাম। দূরত্ব 2l 2 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলাম। ই এর ভ্যালু দেওয়া আছে। এখন দেখো দিক বিপরীত, সো তাহলে কি থিটাকে আমরা 180 ডিগ্রি বলতে পারবো। আর যখন থিটা 180 ডিগ্রি তখন ডাব্লিউ ইকুয়াল টু কী হবে? 2 পিই হয়ে গেল। দেন পি মানে কি? কিউ ইন্টু 2l। এখন জাস্ট ভ্যালুগুলো বসো, ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। তো লাস্ট পোর্শনে দেখো কি দাঁড়ায় এখানে 10/25। এটাকে ভাগ করো, 25 10-এর মধ্যে যাবে না, তো একটা দশমিক নাও, দশমিক নিয়ে একটা শূন্য বাড়াও, দেন দেখো এই যে 100 হয়ে গেল। তাহলে 100-এর মধ্যে 25 যাবে 4 বার, সো অ্যান্সার 0.4। এখন দেখো তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। বিন্দুটি দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত হলে প্রাবল্য ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু 2 π/r³। এক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। বিন্দুটি দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হলে ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু π/r³। এক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ দ্বিমেরুর ক্ষেত্রে প্রাবল্য কি হয়? তোমার দূরত্বের ঘনফলের ব্যস্তানুপাতিক। আর তোমার থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলে বিভব ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু π/r²। অর্থাৎ দ্বিমেরুর ক্ষেত্রে বিভব মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। শূন্যস্থানে +4 মাইক্রোকুলম্ব ও -4 মাইক্রোকুলম্ব বিন্দু আধান দুটি 10⁻³ মিটার ব্যবধানে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করে। এর দ্বিমেরু ভ্রামক এবং দ্বিমেরুর কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে এর অক্ষের উপর তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তো দেখো প্রথমে হচ্ছে কি আসবে? দ্বিমেরুর ভ্রামক। তো দ্বিমেরুর ভ্রামক পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 2l। তাহলে কিউ এর ভ্যালু লেখো, 2l এর ভ্যালু লেখো, লিখে ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসবে। এখন আসো ই সমান কী হবে এখানে? এখানে কি তুমি ই সমান ওই 1/4πε0 q/r ইউজ করবা? না, এখানে দেখো তোমাকে দ্বিমেরু ভ্রামকের কথা বলছে না, সো দ্বিমেরুর কথা যখনই থাকবে তখনই ফর্মুলা এটা হবে যে 1/4πε0 ইন্টু 2 π/r³। আর যখন তোমাকে এটা সমদ্বিখণ্ডকের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে বলবে তখন কি হবে? তখন শুধুমাত্র p/r³ হবে, সেক্ষেত্রে 2r হবে না, সেটা একটু মাথায় রাখলেই হবে। এখন ভ্যালুগুলো বসাই দাও, ভ্যালুগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। এখন দেখো কি আছে এখানে, +1 মাইক্রোকুলম্ব ও -1 মাইক্রোকুলম্ব আধান দুটিকে 5 সেন্টিমিটার ব্যবধানে রেখে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হলো। এই দ্বিমেরুর অক্ষ বরাবর 15 সেন্টিমিটার দূরে কোনো একটি বিন্দুতে তড়িৎ বিভব এবং দ্বিমেরু ভ্রামক নির্ণয় করো। ওকে, সিমিলার টাইপের ম্যাথ, বাট এখানে একটু পার্থক্য আছে। সেটা কি? আগের ম্যাথটা তোমাকে বলেছিল হচ্ছে প্রাবল্য বের করার জন্য, আর এখন বলেছে বিভব বের করার জন্য। সো বিভব তুমি নর্মালি জানো 1/4πε0 ইন্টু q/r, বাট এখানে তো সেটা হবে না, কারণ এখানে দ্বিমেরুর কথা বলা হয়েছে। দ্যাটস এখানে বিভব v ইকুয়াল টু 1/4πε0 ইন্টু p/r²। বাকি কাজ সেম, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আমার পিডিএফটা নিয়ে ম্যাথগুলো প্র্যাকটিস করবা, দেন হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম হলে আমাকে জানাইও, আমি করে দেবো। এখন আসো অন্তরক, কাঁচ, প্লাস্টিক, রাবার, ইবোনাইট ইত্যাদি। আমার এখানে এই কয়েকটা লেখা আছে, দ্যাটস এগুলো লিখেছি, বাট যখন তোমাদের কেমিস্ট্রি থেকে তড়িৎ রসায়ন পড়াবো তখন সব কিছু ডিটেলস পড়াই দিব। এটা মনে রাখতে প্রবলেম হলে এটা মনে রাখতে পারো, কাঁচ, প্লাস্টিকের, ইবোনাইট। এটাও ভুল লিখে ফেলছি, আল্লাহ। আচ্ছা মনে রাখো, কাঁচ, প্লাস্টিক, ইবোনাইট। কাঁচ ফর কাঁচ, এই প্লাস্টিক দিয়ে হচ্ছে প্লাস্টিক, দিয়ে হচ্ছে রবার, ইবোনাইট দিয়ে ইবোনাইট।
ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। কিছু কিছু অন্তরক পদার্থ আছে যাদের মুক্ত ইলেকট্রন নেই, তাই এরা তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু বৈদ্যুতিক ফলাফল প্রভাবিত করতে পারে। এদের ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক পদার্থ বলে। পরাবৈদ্যুতিক পদার্থ দুই প্রকার: পোলার বা মেরুবর্তী পদার্থ, নন পোলার বা অমেরুবর্তী পদার্থ। পোলার বা মেরুবর্তী পদার্থ কারা? অ্যামোনিয়া, পানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বন মনোক্সাইড ইত্যাদি। এদের স্থায়ী দ্বিমেরু ভ্রামক থাকে। নন পোলার বা অমেরুবর্তী কে আছে দেখো: মিথেন, হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাই না? অর্থাৎ এই হাইড্রোজেন অণু, ক্লোরিন অণু, অক্সিজেন অণু, নাইট্রোজেন অণু, কার্বন ডাইঅক্সাইড অণু ইত্যাদি। এদের দ্বিমেরু ভ্রামক 0। এখন এই নন পোলার বা অমেরুবর্তী গুলোর শেষে 2 বা 2 এর গুণিতক থাকে। তো দেখো এই লাইনটা জাস্ট মনে রাখো, নন পোলার বা অমেরুবর্তীগুলির শেষে 2 বা 2 এর গুণিতক থাকে। এই যে খেয়াল করো এখানে 4, 2 এর গুণিতক, 2 2 4, 2 2 2 2 2। সো শেষে 2 বা 2 এর গুণিতক আছে, যে কারণে এগুলো নন পোলার বা অমেরুবর্তী। তাহলে তোমার কি কষ্ট করে পোলার বা মেরুবর্তী এবং অপোলার বা অমেরুবর্তী এদের এক্সাম্পল মুখস্থ করতে হবে না। তো আমরা এখন চলে আসছি আমাদের লাস্ট পৃষ্ঠায়। এই লাস্ট পৃষ্ঠা পড়লে আমাদের পড়া শেষ। এখানে কি আছে দেখো: পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক কে ইজ ইকুয়াল টু এপসিলন বাই এপসিলন নট এবং কে ইজ ইকুয়াল টু সি বাই সি নট। তো এপসিলন কি? যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা। এপসিলন নট শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। সি হচ্ছে অন্তরক পদার্থপূর্ণ ধারকের ধারকত্ব। আর সি নট কি? বায়ু বা শূন্য মাধ্যমপূর্ণ ধারকের ধারকত্ব। এখন ডাইইলেকট্রিক পদার্থ, এই পদার্থের প কোথায়? ওকে, প লিখে দিয়েছি। এখন দেখো এই যে ভ্যালুগুলো লিখে দিয়েছি, তোমার এটা এইভাবে মুখস্থ করার দরকার নেই, এইভাবে মুখস্থ করা কিছুটা কষ্ট হয়ে যাবে। তুমি যেটা মনে রাখবে, শূন্য বাতাসে পলির আম্মার ইটের কাজ পার্সেল দিয়ে অভ্র পানি খায়। ধরো তোমার একটা ফ্রেন্ড আসছে, তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডের বাসায় আসছো, তোমার ফ্রেন্ডের নাম হচ্ছে অভ্র। সো অভ্র হচ্ছে বাইরে গিয়েছিল ওর আম্মার পার্সেল আনার জন্য। এখন তুমি কি বললে যে শূন্য বাতাসে পলির আম্মার ইটের কাজ পার্সেল দিয়ে অভ্র পানি খায়। শূন্য শূন্য স্থান, বাতাস হচ্ছে বায়ু, পলি পলিথিন, আম্মার হচ্ছে অ্যাম্বার বা মোমে ভেজানো কাগজ, কাজ তো কাজ, আচ্ছা ইট হচ্ছে ইভোনাইট, পার্সেল পোর্সেলিন, অভ্র অভ্র, পানি পানি। দেন সিরিয়ালটা দেখো: 1 1 2 2 2 5 6 7 20। 2টা 1, 3টা 2, 5 6 7 20 হয়ে গেল। দেন দেখো প্রথমটা হচ্ছে 1, এরপর 1.05, আর এই যে 2 দিয়ে যে 3টা, এটার সাথে হচ্ছে 2.3, 2.7, 2.8, এরপর 5.1, 6 7 20। বাট কথা আছে, এই পানির যে ডাইইলেকট্রিক ধ্রুবক, এটা কেমিস্ট্রি বই আবার লেখা হচ্ছে 80, আমি এখানেও 20 লিখে রাখছি। আল্লাহ, কি একটা অবস্থা! এটাও হবে হচ্ছে তোমার 80 হবে আর কি, কেমিস্ট্রি বই এটা 80 দেওয়া আছে। সো আশা করি এটা এভাবে মনে রাখতে পারবে। তো যদি এই মান থেকে কোশ্চেন আসে তুমি অ্যান্সার করতে পারবে। আমরা লাস্ট পৃষ্ঠায় চলে আসছি আমাদের। তাহলে দেখো লাস্ট পৃষ্ঠায় কি আছে। এখানে আছে হচ্ছে ধারকত্ব। দেখো ধারকত্ব নিয়ে এখানে আসলে ডিটেলস কিছু লিখি নাই। কেন লিখি নাই? কারণ চ্যাপ্টার পড়ানোর শুরুতেই ধারকত্ব নিয়ে ডিটেলস লিখে দিয়েছি, ধারকত্বের ফর্মুলা, ধারকত্বের সঞ্চিত শক্তি করে দিয়েছি। তো ওই ফর্মুলাগুলো মনে রাখলে তুমি সকল ম্যাথ সলভ করতে পারবে। তখন দেখো এখানে কি লিখেছি: সমান ধারকত্বের 6টি ধারকের শ্রেণী সমবায়ে থাকাকালীন সমতুল ধারকত্ব তাদের সমান্তরাল সমবায়ে থাকাকালীন সমতুল ধারকত্বের কত গুণ? খেয়াল করবা, প্রথমে যেটা থাকবে শ্রেণী বা সমান্তরাল যেটা থাকবে তোমার সেটাই বের করতে হবে। সো শ্রেণী, ধারকত্বের ক্ষেত্রে শ্রেণী কি? কম, তাই শ্রেণীতে থাকলে কম হবে, আর সমান্তরাল থাকলে বেশি হবে, কারণ এটা রোধের উল্টা। রোধে শ্রেণীতে থাকলে বেশি হবে, সমান্তরাল থাকলে কম হবে। তাহলে এখানে কাজ হয় দুইটা। একটা হয় হচ্ছে তোমার ডিরেক্ট এই যতগুলো থাকবে তার বর্গের সমান গুণ, অথবা যতগুলো থাকবে তার 1/, বর্গের সমান গুণ। তো এটা কি? শ্রেণী। তো শ্রেণীতে এটা কি হবে? কম হবে। তার মানে এটা কি? 1/n² হবে। এখানে n এর ভ্যালু 6, সো এখানে 1/6² হয়ে যাবে কি? 1/36 গুণ। পরবর্তী প্রশ্ন: সমান রোধকত্বের 5টি রোধের শ্রেণী সমবায়ে থাকাকালীন সমতুল রোধকত্ব তাদের সমান্তরাল সমবায়ে থাকাকালীন সমতুল রোধকত্বের কত গুণ? তো প্রথমে কি লেখা আছে?
শ্রেণী সমবায়। সো তোমাকে শ্রেণী সমবায়ের জন্য বের করতে হবে। এখন শ্রেণী সমবায়ে কী হবে, বেশি রোধের জন্য বেশি, আর বেশি হলে ডিরেক্ট কি এন স্কোয়ার গুণ, এখানে এন কত 5, তাহলে 5 স্কোয়ার সমান কি 25, 25 গুণ। এখন ধারকত্বের একটা ফর্মুলা মনে রাখবে, সি ইজ ইকুয়াল টু সিগমা, সি ইজ ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি। এটা দিয়ে বুয়েটে ম্যাথ আসছিল, দ্যাটস ওয়াই এটা এখানে ইনক্লুড করে দিয়েছি। এখানে এপসিলন নটের ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10^12। প্রশ্নটা হচ্ছে এমন, একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 200 সেন্টিমিটার স্কোয়ার এবং বায়ুতে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.4 সেন্টিমিটার, এর ধারকত্ব নির্ণয় করো। সো এ দেয়া আছে, এটা সেন্টিমিটার, তোমাকে এটাকে মিটারে কনভার্ট করতে হবে। এটাকে কীভাবে মিটারে কনভার্ট করবে, তোমার শুধু সেন্টিমিটার থেকে তুমি যদি মিটারে যেতে কী করতে, 1000 দিয়ে ভাগ করতে, বাট এখানে কি আছে বর্গ সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটার স্কোয়ার, তো তুমিও এটাকে স্কোয়ার করে দাও। এখন তুমি কি সম্পূর্ণ অংশকে স্কোয়ার করবা? না, সম্পূর্ণ অংশকে না, শুধুমাত্র এটাকে স্কোয়ার করবা, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা করলাম 100, এককে বর্গ করলে একই হবে, আর সাথে শূন্য কয়টা, দুইটা, সো দুইটা শূন্যকে বর্গ করলে 4টা শূন্য হবে, উপরে 2টা শূন্য, নিচে 2টা শূন্য, ব্যানিশ থাকবে কি 2/100। আর ডি হচ্ছে 0.4 সেন্টিমিটার, তো সেন্টিমিটারকে মিটার আনার জন্য 100 দিয়ে ভাগ করো। এরপর ক্যালকুলেশনে চলে আসো, সি ইজ ইকুয়াল টু এপসিলন নট এ বাই ডি। সি এপসিলন নটের ভ্যালু দেখো 8.854 ইন্টু 10^12, আর এ হচ্ছে কি এখানে কত পেয়েছিলাম আমরা, 2/100 লিখলাম। আর ডি এর ভ্যালু কত পেয়েছি দেখো, তোমার 0.4 সেন্টিমিটার, অর্থাৎ তোমার 0.4/100। দেন এই সবগুলোকে ক্যালকুলেশন করো, করে দেখবে এটা হয়ে যাচ্ছে। এখন এখানে আমি কী করেছি আমি যদি একটু বলি, এটা তো এপসিলন নটের ভ্যালু, মানে সব প্রথমে ভ্যালু লিখেছি, লেখার পর 8.854 ইন্টু 10^12, দেন এখানে 2, আর 100 কোথায় নিয়েছি, এই 100 তো নিচে চলে আসবে, দেখো নিচে লিখেছি। আর এই যে 100টা, যে 0.4/100, এই 100 উপরে চলে যাবে, এই 100 উপরে লিখেছি। দেন কী করছি দেখো, আমাদের এই যে 8.854, এই যে একটা দশমিক, তো দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে সংখ্যা কটা দেখো, 1টা 2টা 3টা, 3টা সংখ্যা, দ্যাটস ওয়াই 0 3টা লিখেছি। ওকে, হয়ে গেল। এখন দেখো এখানে ছিল 0.4, এই যে 0.4, এই পয়েন্টের জন্য কী পাবো আমরা, একটা 1 পাবো, আর এই দশমিকের পরে সংখ্যা একটা, এই কারণে একটা 0 পাবো। সো এই একটা 0, এই একটা 0 বাদ, এরপর আমরা এই 2 ছিল, 2 4-এর মধ্যে কতবার যাবে, 2বার যাবে। দেন আমরা কী করব, এই 2 দিয়ে আমরা এই 8854-কে কাটবো, কাটলে কত পাবো দেখো, 8-এর মধ্যে 2 যাবে 4বার, 8-এর মধ্যে 2 যাবে 4বার। এরপর দেখো এই যে 5, 5-এর মধ্যে যাবে 2বার, থাকবে কত 1, 1 আর 4 14, 14-এর মধ্যে 2 যাবে 7বার, হয়ে গেল। তাহলে এটা আলটিমেটলি যেটা থাকবে দেখো এখানে আমাদের উপরে এটা, এর সাথে 10^12 গুণকের আছে, আর নিচে কি আছে 100, 100 মানে কি 10 স্কোয়ার। এটা যখন উপরে চলে আসবে তখন কী হয়ে যাবে, 10^14 হয়ে যাবে দুটো মিলায়, তাহলে হয়ে যাবে 4427 ইন্টু 10^14। সো এখন কি আমার অ্যান্সারটা এমন থাকবে না, অ্যান্সার ছোটো আকারে থাকবে। সো দশমিকগুলোকে নিয়ে আসো, এখন আমি দশমিকগুলোকে যত ঘর আগে নিয়ে আসবো, এই 10-এর পর তত গুণ হবে, মানে 10-এর তখন, সরি, 10-এর পর তত কী করব, যোগ করব। আলটিমেটলি তোমরা যেটা করি, গুণিত করি আর কি, যে তোমার এই যতগুলা দশমিক আমরা আগে নিয়ে আসবো, 10-এর পর তত দিয়ে গুণ করে দিব। সেখানে কী হয়, 3 ঘর আগে নিয়ে আসি, তাহলে 10 এটার সাথে গুণ হবে কত, 10^3। 10^3 গুণে আমার গুণের সময় কী হয়, পাওয়ার যোগ হয়, তাহলে 10^14 যোগ কি 3 হয়ে যাবে কত, 10^11। সো এইভাবে আর কি হ্যান্ড ক্যালকুলেশনগুলো করতে হবে। তো আমি খুবই সরি, কারণ আজকে এই ক্লাসের সময় আমি খুব ভালোভাবে কথা বলতে পারি নাই, কারণ আমার চোখে প্রচুর ঘুম, অনেক টায়ার্ড, রাত অনেক হয়ে গেছে। এখন কয়টা বাজে দেখি একটু, এখন রাত বাজে হচ্ছে 1:30। সো এই ক্লাসটা করার একটাই কারণ, যেহেতু তোমাদের রুটিন দিয়েছি এবং বলেছি নিয়মিত ক্লাস দিব, এই কারণে এই ক্লাসটা করলাম। তো মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, আর আমার এমন ভয়েসের জন্য আমি এক্সট্রিমলি সরি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোয় আমি স্বাভাবিকভাবে কথা বলবো ইনশাল্লাহ। আগের ক্লাসগুলো যেভাবে আমাকে পেয়েছো, নেক্সট ক্লাসগুলোও সেভাবেই পাবে। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।